কোথাও কোথাও এরকম হচ্ছে যে কতক্ষণ সময় বিদ্যুৎ থাকবে সেটা বলে দেওয়া হচ্ছে, এবং তারা ক্ষমতায় আসলেই এই জ্বালানি সংকট হয়, ক্ষমতায় আসলেই বিদ্যুতের সংকট হয়। 180 দিন একটা 5 বছরের সরকারের জন্য চূড়ান্ত কথা বলার জন্য যথেষ্ট সময় না হলেও আলামতগুলো এবং প্রবণতাগুলো স্পষ্ট হয়ে গেছে যে এই সরকার কোন দিকে যাচ্ছে, এবং তারা একটা চোরাবালির মধ্যে পড়ে গেছে বলে আমরা মনে করি। চোরাবালির মধ্যে পড়লে যেটা হয় যে আপনি যত নড়াচড়া করবেন তত বেশি তলাতে থাকবেন। বর্তমান সরকারে আমরা একই অবস্থা দেখতে পাচ্ছি। আপনি জ্বালানি সংকটের কথা বলবেন, দ্রব্যমূল্যের কথা বলেন, কর্মসংস্থানের কথা বলেন, আইন শৃঙ্খলার কথা বলেন, সংস্কার বলেন, যতগুলো ইস্যু, যতগুলো খাত আমরা দেখতে পাচ্ছি, সবগুলো খাতে একেবারে একটা লেজে গোবরে অবস্থা। ক্ষমতায় আসার পরেই তারা একটা জ্বালানি সংকট তৈরি করেছে, কৃত্রিম জ্বালানি সংকট আমরা বলবো। কারণ হচ্ছে ওই যে আমরা পাম্পগুলোতে যে দীর্ঘ লাইন দেখেছিলাম, এটা কিন্তু কোনো মানে মজুদের ঘাটতির কারণে হয় নাই। মজুদ যথেষ্ট পরিমাণ ছিল, এটা সরকারও স্বীকার করেছিল, কিন্তু সরবরাহ এবং ম্যানেজমেন্টের অভাবের কারণে আমরা দেখেছি যে তখন এই সংকটটা তৈরি হয়েছিল। এবং এর মাধ্যমে বিশ্বাস করবার যথেষ্ট কারণ আছে যে তারা শত শত কোটি টাকা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত পয়সা তারা তাদের পকেটস্থ করেছে এই সংকটের নাম করে। তো সেটা দিয়ে তারা শুরু করেছিল জ্বালানি সংকট দিয়ে, এবং বিএনপি সরকার ক্ষমতায় আসলে কতগুলো জিনিস অবধারিতভাবে ঘটে। একটা হচ্ছে বিদ্যুৎ। এখন তারা শিডিউল দিচ্ছে কোথায় কখন বিদ্যুৎ থাকবে না। কোথাও কোথাও এরকম হচ্ছে যে কতক্ষণ সময় বিদ্যুৎ থাকবে সেটা বলে দেওয়া হচ্ছে। তো আমরা যেটা ছোটোবেলায় শুনতাম যে যেটা গ্রাম্য কিংবা আমাদের মফস্বলের চলতি ভাষায় আমরা বলতাম যে কারেন্ট যায় না, মাঝে মাঝে আসে, এখনও কিন্তু সেই একই অবস্থা হয়ে গেছে। তারা শিডিউল দিয়ে এখন বিদ্যুৎ সংকট ঘটাচ্ছে, লোডশেডিং করছে, এবং শিডিউল দিয়ে আপনার মানে বিভিন্ন জায়গায় কতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে সেটা বলছে। এবং তারা ক্ষমতায় আসলেই এই জ্বালানি সংকট হয়, ক্ষমতায় আসলেই বিদ্যুতের সংকট হয়, এইগুলো এবং দ্রব্যমূল্য সিন্ডিকেট এগুলো বেড়ে যায়। এখনও কিন্তু তার একেবারেই কোনো পরিবর্তন নাই। এই চট্টগ্রামের একজন প্রভাবশালী নেতা, আসলে দুজন প্রভাবশালী নেতা, সরকারের দুজন প্রভাবশালী মন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী, যিনি বাজেট ঘোষণার আগে অনেক মানে তার বাক্যের ফুলঝুরিতে আমরা একেবারে কুপকাত হয়ে গেছিলাম। এখন আপনারা দেখবেন বাজেট হওয়ার পরে তিনি কিন্তু আর কোনো কথা বলছেন না, তিনি কিন্তু একেবারেই চুপ হয়ে গেছেন। কেন? কারণ তিনি IMF-এর কাছে গিয়েছিলেন এবং কোনো রকম ঋণ না পেয়ে ফেরত এসেছেন, তাকে শূন্য হাতে বিদায় করে দিয়েছে। কেন? কারণ তিনি NBR-এর সংস্কার করতে ব্যর্থ হয়েছেন, এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় যে NBR-এর সংস্কারটা, NBR-এর পৃথকীকরণ তখন করা হয়েছিল, সেটাকে ভণ্ডুল করে দিয়েছিলেন বিএনপি, তৎকালীন বিএনপি। এবং এখন তারা NBR-এর সংস্কার না করায় তাদেরকে IMF ঋণ দেয় না। তো আমির খসরু মাহমুদ, মাননীয় অর্থমন্ত্রী, তিনি কিন্তু একজন পরীক্ষিত ফেইলিওর এই অর্থে যে তিনি যখন 2001-06 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তিনি ছিলেন বাণিজ্যমন্ত্রী। তখন সিন্ডিকেটে দৌরাত্ম্য, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা সহ দলীয় লোকজনকে সিন্ডিকেটের অংশ করা, সুবিধাভোগী করা, এই সমস্ত কারণে ওই সরকারের প্রধানমন্ত্রী তাকে বাণিজ্য মন্ত্রী পদ থেকে মানে অপসারণ করেছিলেন কিংবা পদত্যাগ করতে বাধ্য করেছিলেন, এবং তিনি পূর্ণ মেয়াদ সহ বাণিজ্য মন্ত্রী থাকতে পারেন নাই। তো ওই পরীক্ষিত ফেইলিওর এখন অর্থমন্ত্রী। এবং এটা আমাদেরকে বলতে হচ্ছে এই কারণে যে তারা কিন্তু ক্ষমতায় আসার আগে, এই কিছুদিন আগেও বলেছে যে 1.5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে। আর এখনকার অবস্থা হচ্ছে অন্তত কয়েকশো কারখানা বন্ধ হয়ে গেছে। আমাদের আজকের হিসাব হচ্ছে 62,000 শ্রমিক বা 62,000 মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। সিপিডির মতো প্রতিষ্ঠান বলছে যে অর্থনীতির 31টি সূচকের মধ্যে 19টি সূচকে নিম্নগামী, মানে সূচকের রেটিং হচ্ছে নিম্নগামী। এই অবস্থায় আমাদের অর্থনীতি আছে। কর্মসংস্থান দূরে থাক, এখন মানে যে অলরেডি যে কর্মসংস্থান ছিল সেগুলো হারানোর উপক্রম।